একদল প্যারানর্মাল অ্যাক্টিভিটিস্ট একটি পরিত্যক্ত এবং পুরনো বাংলোর রহস্য উন্মোচন করতে আসে। এরপর তারা জানতে পারে একসময় এখানে দুই বোন বসবাস করত। তাদের একজন ছিল অস্বাভাবিক। তার আচরণ, চোখের দৃষ্টি, নিঃশ্বাস সবকিছুই কোনো একটা অশুভ ইঙ্গিত দিচ্ছিল। সবকিছুই আপনার চোখের সামনেই ঘটবে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না আপনার কাকে সন্দেহ করা উচিত, কার আচরণ অস্বাভাবিক, কে কার ছায়া, কে সত্যি বলছে আর কে অভিনয় করছে। ভয়, বিভ্রান্তি আর মানসিক বিভ্রম নিয়ে এমন এক খেলা শুরু হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আর এটা শুধু একটা ভৌতিক কাহিনী নয়, এক মনস্তাত্ত্বিক ধাঁধা যার প্রতিটি মুহূর্ত আপনার ব্রেনের সাথে খেলবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি হিন্দি ভাষায় মুক্তি পাওয়া আন্ডাররেটেড মাস্টারপিস হরর সাসপেন্স থ্রিলার মুভি জেসির কথা। মধ্যরাত, হাইওয়ের পাশে কোনো একটি রেস্টুরেন্টে জেসি আর এমি নামে দুই বোন বসে আছে। এমি জেসির কাছে জানতে চাচ্ছিল, ঈশ্বর যেমনটা আছে তেমনটা তো আত্মাও আছে, তাই না? জেসি জানতে চায়, তোকে কে বলেছে ঈশ্বর আছে? এমি বলে, মা বলেছে। জেসির কথা, যদি ঈশ্বর থাকতোই তাহলে মা আজ বেঁচে থাকতো, আর যদি আত্মা থাকতো তাহলে মায়ের আত্মা আমাদের আশেপাশেই থাকতো। জেসির কথায় আমরা এতটুকু বুঝতে পারি জেসি ঈশ্বরে বা আত্মায় কোনো কিছুতে বিশ্বাস করে না। এরপর তারা দুজন তাদের কার নিয়ে বেরিয়ে যায়। ড্রাইভ করতে করতে সকাল হয়ে যায়। রাস্তা একদমই ফাঁকা, কিন্তু হঠাৎই নির্জন একটি জায়গায় জেসিদের কারের অ্যাক্সিডেন্ট হয়। এখান থেকে সিন শিফট হয়। আমাদের কয়েকজন প্যারানর্মাল অ্যাক্টিভিটিসকে দেখানো হয়। এক কথায় এরা সবাই গোস্ট হান্টার, মানে বিভিন্ন ভৌতিক জায়গায় ঘুরে ঘুরে ভূতের উপস্থিতি বা আত্মাদের উপস্থিতি আছে কিনা সেগুলো বোঝার চেষ্টা করে আর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। এদের টিমে মোট 4 জন সদস্য। যে ড্রাইভ করছে তার নাম শালিনী, ক্যামেরা হাতে এই ছেলেটির নাম মোজো, আর পিছে যে মেয়েটি বসে আছে তার নাম হচ্ছে জো, পাশের ছেলেটির নাম আভি। তারা মূলত তাদের পরবর্তী প্রজেক্টের কাজের উদ্দেশ্যে যাচ্ছে। তবে পথে একটি সুন্দরী মেয়ে দেখে আভি শালিনীকে কার থামাতে অনুরোধ করছিল, কিন্তু শালিনী কার থামাবে না। তখন আভি বলছিল মেয়েটি হয়তো লোকাল হবে, আর আমরা যেখানে যাচ্ছি মেয়েটির সাথে থাকলে আমাদেরকে গাইড করতে পারবে। মানে এই সেই কথা বলে মেয়েটিকে কারে তোলার উদ্দেশ্য আর কি। তবে আভি অনেকক্ষণ চেষ্টার পর শালিনীকে কনভিন্স করে ফেলে। আর এই মেয়েটির নাম হচ্ছে সামিরা। আভি সামিরাকে বলে, আমরা আগে কখন এখানে আসিনি, আবার আমাদের জিপিএসও কাজ করছে না, তাই তুমি যদি আমাদেরকে গাইড করো আমাদের অনেক উপকার হবে। আর আভি এটাও জানায় আভিরা ভিক্টোরিয়া হাউসে যেতে চাচ্ছে। আর ভিক্টোরিয়া হাউসের কথা শুনেই সামিরা বলে ওঠে, আমার পারমিশন ছাড়া তোমরা সেখানে যেতে পারবে না। আর এরপরই সামিরার সাথে কথা বলে আভিরা জানতে পারে সামিরা ওই ভিক্টোরিয়া হাউসের মালিক। শালিনী তখন বলছিল, যতদূর আমরা জানি ওই বাড়িতে 2 বোন থাকতো। তারা মারা যাওয়ার পর থেকে সবাই ওই বাড়িটিকে হন্টেড হাউস বলে। সেখানের অনেক ঘটনার কথা লোকমুখে প্রচলিত আছে, তাই ওই বাড়িটা আসলে হন্টেড কিনা আমরা সেটা এক্সপ্লোর করতেই যাচ্ছি। এটা শুনে সামিরা বলে, আসলে আমি জার্মানিতে থাকি, ওইখানে ওই 2 বোনের মৃত্যুর পর মানুষ ওই বাড়িটাকে হন্টেড বলে। বাড়িটা আমি বিক্রি করে দিতে চাচ্ছি, কিন্তু হন্টেড বলার কারণে কেউই কিনতে চাচ্ছে না। তাই তোমরা যদি প্রমাণ করতে পারো যে ওই বাড়িটা হন্টেড না বা ওখানে কোনো ভূতের উপস্থিতি নেই, তাহলে আমি সহজেই বাড়িটি বিক্রি করতে পারবো। আর যদি সেগুলো থেকেও থাকে তাহলে আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারবো। এই জন্য সামিরা শালিনীদেরকে গাইড করে ভিক্টোরিয়া হাউসে নিয়ে যায়। আর এই হচ্ছে সেই ভিক্টোরিয়া হাউস, যেটা 5 বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শালিনীরা বাড়িতে ঢোকার পূর্বেই তাদের প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো রেডি করে নেয়। এটা শালিনীদের নবম ইনভেস্টিগেশন। আর এই বাড়ি সম্পর্কে প্রচলিত আছে যে এই বাড়িতে একবার প্রবেশ করেছে সে আর কখনো জীবিত ফিরতে পারেনি। আর এই বিষয়ে সত্যতা যাচাই করতেই শালিনীরা আজ এখানে এসেছে। বাড়ির সামনে একটি সুইমিং পুল আছে, তাই বাড়িতে প্রবেশ করার আগে শালিনীরা ওই সুইমিং পুল থেকেই শুরু করে। আর সুইমিং পুলের কাছে গিয়ে দেখে সুইমিং পুলে তেমনটা পানি নেই, যতটুকু আছে সবই ময়লা পানি। তবে এই ময়লা পানির মধ্যে একটি পরিষ্কার চেয়ার রাখা। চেয়ারটি কেন রাখা শালিনীরা সেটা বুঝতে পারছে না। তবে এখানে কোনো কিছুর উপস্থিতি আছে কিনা শালিনীরা সেটা বোঝার চেষ্টা করছে। এরপর তারা বাড়ির মধ্যে প্রবেশ করে। আর বাড়ির মধ্যে গিয়ে দেখে বাড়ির মধ্যে একটি অ্যাকোরিয়াম, যেখানে জীবন্ত মাছ রয়েছে, পাশে একটি টিভি, ঘড়িটাও সচল। আর পুরো বাড়ির মধ্যে সবকিছু সাজানো গোছানো। সবকিছু দেখে মনে হচ্ছে এখানে কেউ বসবাস করে। আবার ঘরের মধ্যে অ্যান্টিকের অনেক দামি দামি জিনিসপত্র আছে। যদি এখানে কেউ বসবাস না করতো সেগুলো তো চুরি হয়ে যাওয়ার কথা। তার মানে লোকমুখে যেটা প্রচলিত আছে, হয়তো এখানে কিছু একটার উপস্থিতি নিশ্চয় আছে। তারা লিভিং রুম ক্রস করে সিঁড়ির সামনে গিয়ে দেখে সিঁড়ির পিছের জায়গাটায় ছিন্ন ভিন্ন রক্তমাখা জুতা, পাশে কয়েকটি চুলের কাঁকড়া। আবার আভি উপরের ঘর চেক করে ওয়াকিটকিতে জানাচ্ছিল উপরের ঘরের মধ্যে এলোমেলোভাবে ক্যান্ডেলস রাখা,
মনে হচ্ছে এখানে কিছু একটা করা হয়েছে। তবে শালিনীদের একটি প্রসিডিওর আছে, আর তা হচ্ছে তারা এক পাশ থেকে একটি একটি রুম করে এক্সপ্লোর করবে। এর জন্য তারা প্রথমে নিচের রুমটিতে ঢোকে। রুমের দেয়ালের মধ্যে দুই বোনের একটি ফটো লাগানো, তবে মুখ দুটি নষ্ট করে দেয়া হয়েছে, যে জন্য চেহারা বোঝা যাচ্ছে না। আভিরা ধারণা করছে এটা হয়তোবা বড় বোনের রুম হতে পারে। আবার রুমের মধ্যে ক্যান্ডেলস জ্বলছে। এই রুম থেকে বের হয়ে ডাইনিং এরিয়াতে গিয়ে দেখা যায় ডাইনিং টেবিলের উপর ক্যান্ডেলস জ্বলছে, আশেপাশে জুস, খাবার, ফল সবই রাখা। রান্নাঘর থেকেও প্রেসার কুকারের সিটির আওয়াজ আসছিল। এর জন্য আভিরা রান্নাঘরে গিয়ে দেখে এখনও রান্নাঘরের চুলোতে আগুন জ্বলছে, প্রেসার কুকারে কিছু রান্না করা হচ্ছিল। এই সব কিছু স্পষ্ট প্রমাণ করছে এখানে কারোর বসবাস রয়েছে। নিচে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও এই রুমটা বহুদিন যাবৎ বন্ধ পড়ে আছে। কিন্তু এই রুমের মধ্যে মোম জ্বলছে, আবার মেঝেতে রঙিন মোম পড়ে আছে। পাশে টেবিলের উপর লাল রঙের টেডি, আবার পুরো দেয়ালে ভয়ানক সব স্কেচ তৈরি করে রাখা। এই সব কিছু দেখে আর ফ্লোরের রঙিন ওই মোমগুলো দেখার পর শালিনীরা ধারণা করছে হয়তো এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে। শালিনীরা অনেকক্ষণ রুমের মধ্যে ঘোরাঘুরি করে বোঝার চেষ্টা করে যেখানে এক্স্যাক্টলি কী ঘটতে পারে। তবে কোনো লিঙ্ক না পেয়ে তারা বাইরে চলে আসে। তারা এসেছে তাও 3 ঘন্টা হয়ে গেছে। তারা বুঝতে পারছে এখানে কিছু একটার উপস্থিতি নিশ্চয় আছে, কিন্তু এখনও কোনো সাইন পায়নি। তবে এর মধ্যেই হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে যায়, আর সবাই ধীরে ধীরে ওই রুমে প্রবেশ করে। আর গিয়েই দেখে সেখানে 2টি টেডি রাখা ছিল, ছোটটি আছে, বড়টি মিসিং। তার মানে এখানে যে কিছু একটার উপস্থিতি আছে এটাই তার প্রথম সাইন। হঠাৎ জানালার বাইরে থেকে শব্দ আসে, আর সবাই জানালার গ্লাস দিয়ে তাকিয়ে দেখে সামনের যে সুইমিং পুলের চেয়ারটি ছিল ওই সুইমিং পুলের চেয়ারের মধ্যে কালো ভয়ানক চেহারার এক নারী বসে আছে। আর ওই টেডিটিও ওই নারীর কাছে। ওই নারী চুপচাপ বসেছিল, কিন্তু শালিনীদের দেখে ওই টেডিটি শালিনীদের দিকে তাকায়, আর এটা দেখে সবাই চমকে ওঠে। সাথে সাথে দরজা বন্ধ হয়ে যায়, ক্যান্ডেলসগুলো নিভে যায়। আর কিছুক্ষণ পরই দেখা যায় ওই নারীর কোলে থাকা টেডিটি এখানে টেবিলের উপর, মেঝের মধ্যে কাদামাখা পায়ের ছাপ। এসব দেখে তারা সবাই ঘাবড়ে যাচ্ছিল। ঠিক তখনই নিচের থেকে টিভি অন হওয়ার শব্দ পেয়ে সবাই নিচে নেমে আসে। এই বাড়ির মধ্যে আসার পর থেকে তাদের সাথে যা যা ঘটছিল এসব দেখে সামিরা একদমই ভয় পাচ্ছে। সামিরা বলছিল চলো দ্রুত এখান থেকে চলে যাই, কিন্তু শালিনীর কথা এখানে এক্স্যাক্টলি কী ঘটেছে সেটা না জানা পর্যন্ত আমরা যাব না। আর ঠিক এরপরই টিভিতে একটি ভিডিও ফুটেজ চালু হয়। সিন চলে যায় একটি রেস্টুরেন্টে। 24 জানুয়ারি 2013। এমি এবং জেসি একটি কফি শপে বসে কফি খাচ্ছে। বিল পে করতে গিয়ে জেসি খেয়াল করে তার ব্যাগটি কাছে নেই। জেসি ধারণা করে হয়তোবা তাদের কারের মধ্যে ব্যাগ রেখে এসেছে, তাই জেসি ব্যাগ আনতে যায়। আর গিয়ে দেখে কারের দরজা জানালা সবই খোলা, কারের কোথাও ব্যাগ নেই। তার মানে তার ব্যাগটি চুরি হয়ে গেছে। তবে ড্যাশবোর্ডের মধ্যে তখনও কিছু টাকা ছিল। এই জন্য জেসি ওই টাকা নিয়ে ফিরে আসে এবং অ্যামিকে বলে তোকে আমি কতবার বলেছি কারের উইন্ডো খোলা রাখবি না, আমাদের ব্যাগ চুরি হয়ে গেছে। অ্যামির কথা শুধু একটা ব্যাগই তো, কী হয়েছে তাতে? জেসি বলে ওই ব্যাগের মধ্যে আমার লাইসেন্স, মোবাইল, বাড়ির চাবি সব কিছুই ছিল। এরপর বিল পে করে জেসি এবং অ্যামি কার নিয়ে তাদের বাড়িতে যায়। তবে বাড়ি দেখে অ্যামি বলছিল এটা কার বাড়ি, আমরা এখানে কেন এসেছি? জেসি বলে দেখ মজা করিস না, এটাই তো আমাদের বাড়ি। কিন্তু অ্যামির কথা এটা আমাদের বাড়ি না। অ্যামি তো বাড়িটি চিনতেই পারছে না। আবার ব্যাগের মধ্যে তাদের চাবি ছিল। ব্যাগ যেহেতু চুরি হয়ে গেছে তাই জেসি সাথে করে তালা খোলার একজন লোককেও নিয়ে এসেছে। আর আসা মাত্র সে মেইন ডোরের তালা খোলার কাজ করছে। এটা দেখো অ্যামি বলছিল এটা তো আমাদের বাড়ি না, তুই অন্যের বাড়ি তালা কেন খোলাচ্ছিস? এরপর অ্যামি এবং জেসির সাথে অনেকক্ষণ তর্ক হয়। এর মধ্যে ওই ব্যক্তি তালা খুলে জেসিকে একটু ডুপ্লিকেট চাবিও দিয়ে যায়। এরপর ভিতরে গিয়ে জেসি এমিকে বলছিল তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি ব্রেকফাস্ট তৈরি করছি। এমি জানতে চায় আমার রুম কোনটা। এমির এমন ব্যবহারে জেসি বিরক্ত হয়ে বলছিল তুই এমনটা কেন করছিস, আমি কিন্তু আর নিতে পারছি না। উপরে তোর রুম, উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে যা। এর জন্য এমি উপরের ঘরে চলে যায়। সিন চলে যায় এর 2 দিন পর। দুই বোন একসাথে ব্রেকফাস্ট করছে। ব্যাগ চুরি হয়েছে 2 দিন। তারা পুলিশে কমপ্লেনও করছে, কিন্তু এখন পর্যন্ত ওই ব্যাগের কোনো হদিশ পাওয়া যায়নি। জেসি বলছিল পুলিশের উপর ভরসা করে বসে থাকাটাই বোকামি হচ্ছে। আমার এতক্ষণে নতুন ফোন কিনে নেওয়া উচিত ছিল। তোর বিষয় নিয়ে রাজীবের সাথেও কথা বলতে হবে। আর রাজীবের কথা শোনা মাত্রই এমি জেসির দিকে আশ্চর্যভাবে তাকায়। জেসি বলছিল আমি শপিংয়ে যাব, তুই যাবি আমার সাথে? কিন্তু এমি নিষেধ করলে জেসি এমিকে বলে যায় তাহলে আমি যাচ্ছি, তুই দরজা বন্ধ করে ভিতরেই থাকিস। এমি তখনও জেসির দিকে আশ্চর্যভাবে তাকিয়ে আছে। এরপর জেসি নতুন ফোন কিনে নিয়ে আসে। আর ফোনটি এনেই জেসি তার ডায়েরি খুঁজতে শুরু করে, কারণ ওই ডায়েরির মধ্যে রাজীবের নম্বরটি ছিল। অবশ্য খুঁজতে খুঁজতে জেসির ঘরে ড্রয়ারের মধ্যে ওই ডায়েরিটি পাওয়া যায়। তবে জেসি যখনই রাজীবকে কল করতে যাবে
তখনই দরজার বেলের শব্দ পেয়ে জেসি দরজা খুলেই দেখে পুলিশ এসেছে। ইনি হচ্ছেন ইন্সপেক্টর রমেশ। মূলত জেসির যে ব্যাগটি হারিয়েছিল রমেশ সেই ব্যাগটি উদ্ধার করে নিয়ে এসেছে। তবে রমেশ জেসির কাছে পানি খেতে চাইলে জেসি পানি আনতে চায়। আর এরপরই জেসি অন্য পোশাকে এসে জানতে চায় আপনি এখানে কি করছেন। আর এমিকে দেখা যায় রমেশের জন্য পানি নিয়ে আসছে। রমেশ তো পুরো হতবাক। রমেশ বুঝতে পারছে না সে কাকে দেখেছিল আর এখন কাকে দেখছে। রমেশের মাথার মধ্যে কেন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। যাই হোক, জেসি ওই ব্যাগটি চেক করে আর ব্যাগে থাকা লাইসেন্স এবং আইডি কার্ড দেখিয়ে বলে এগুলো তো অন্য কারোর, এটা আমার ব্যাগ না, আপনি ভুল করে অন্য কারো ব্যাগ নিয়ে এসেছেন। আর এটা শোনার পর রমেশ তার গাড়িতে থাকা অন্য একটি ব্যাগ এনে জেসিকে দিলে জেসি ওই ব্যাগ থেকে তার আইডি বের করে দেখিয়ে বলে এটাই তো আমার ব্যাগ। রমেশ বলে ঠিকই বলেছেন ম্যাডাম, আমারই ভুল হয়েছিল। রমেশ জানতে চায় এখানে আপনারা কতদিন যাবৎ থাকেন। জেসি বলে 3 বছর। এরপর রমেশ জেসিকে তার নম্বরটি দেয় এবং বলে যে কোনো প্রয়োজন পড়লে আমাকে কল করবেন। বলে রমেশ চলে যায়। সিন চলে যায় রাতে। জেসি রাজীবকে কল করে, কিন্তু রাজীব এমন একটা বিহেভ করছে রাজীব জেসিকে চিনতেই পারছে না। জেসিও বারবার রাজীবকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু রাজীব কল কেটে দেয়। আর জেসিকে চিন্তিত দেখে এমি জানতে চাচ্ছিল কি হয়েছে। জেসি বলে রাজীব এমন একটা বিহেভ করলো যেন ও আমাকে চিনেই না, জানি না কেন এমনটা করছে। সিন চলে যায় পরদিন সকালে। জেসি জগিংয়ে বের হয়েছে। ঠিক তখনই রাজীব কল করে এবং গতকালের তার বাজে ব্যবহারের জন্য জেসির কাছে ক্ষমাও চায়। আর এখানে আমরা জেসির কথা জানতে পারি জেসি অ্যামির জন্য একজন ডক্টরের বিষয়ে কথা বলতে রাজীবকে কল করেছিল। আর রাজীব জানায় ডক্টর কিরণ কুমার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। শুনে জেসি খুবই আনন্দিত। জেসি বলছিল তাহলে কালই আমি হায়দ্রাবাদ যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট বুক করছি। অবশ্য রাজীব বলে তার আর প্রয়োজন নেই, কারণ ডক্টর কিরণ কুমার একটি প্রজেক্টের কাজ নিয়ে তোমাদের ওখানে আসছে, তাই আমাদের আর সেখানে যেতে হবে না। এরপর রাজীব জেসি এবং এমিকে ডক্টর কিরণ কুমারের কাছে নিয়ে যায়। এটা তাদের প্রথম সাক্ষাৎ। জেসি ডক্টরকে জানায় এমির বয়স এখন 25 বছর, কিন্তু এমির 18 বছর বয়স পূর্ণ হওয়ার পর থেকেই এমির মানসিক বা শারীরিক বিকাশ হয়নি। এই জন্য এমি ওই 18 বছর বয়সে পড়ে আছে। আর জেসির মুখে এমির এমন কন্ডিশনের কথা শুনে ডক্টর কিরণ কুমার একটি মুভির বিষয়ে বলছিল, কারণ তার কাছে এটা একটা মুভির গল্প হিসেবে মনে হচ্ছে। অবশ্য জেসি প্রমাণস্বরূপ এমির সাথে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টের ফটোগুলো দেখায়। আর এই সব কিছু দেখার পর ডক্টর কিরণ এমির চেক আপ করায়। আর টেস্ট রিপোর্টগুলো আসার পর সেগুলো দেখে কিরণ জানায় এমি সম্পূর্ণ নর্মাল, ওর কোনো সমস্যাই নেই। তাই তার কাছে আবারও মনে হচ্ছে এই সব কিছু জেসিদের সাজানো গল্প, তাই এই সমস্যার সমাধান তার কাছে নেই। এই জন্য জেসিদেরকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়। তবে এটা তাদের জন্য নতুন কিছু নয়, এর আগেও অনেক ডক্টরের সাথেও এমন ঘটনা ঘটেছে। এই জন্যই জেসি এখন চিন্তিত। কিন্তু রাজীব জেসিকে বোঝানোর চেষ্টা করে তুমি চিন্তা করো না, আমি এমির জন্য কোনো না কোনো ভালো ডক্টর খুঁজে বের করব, এমি সুস্থ হয়ে যাবে। সিন চলে যায় রাতে। জেসি তার ল্যাপটপে কিছু করছে। তখন এমি ডাকায় জেসি এমির রুমে যাচ্ছিল। ঠিক তখনই এমি নেমে এসে জানতে চায় তুমি আমাকে ডাকছো কেন। জেসি বলে আমি কখন ডাকলাম, তুই তো আমাকে ডাকলি, কিন্তু এমির কথা তোমার ডাক শুনেই তো আমি এসেছি। এই জন্য জেসি বলে ঠিক আছে, না তুই ডেকেছিস না আমি ডেকেছি, এবার গিয়ে ঘুমা। তাই এমিও চলে যায়। জেসিও তার রুমে ফিরে আসে। কিন্তু জেসি ফিরে এসে দেখে জেসি তো ল্যাপটপটি তার বেডে রেখে গিয়েছিল, আর এখন দেখছে ল্যাপটপটি তার চেয়ারে রাখা। ঠিক তখনই এমি চিৎকার করে ওঠে। আর জেসি এমির রুমে গিয়ে দেখে এমি খাটের উপর বসে আছে। এমি বলছে খাটের নিচে কেউ একজন ঢুকেছে, তুমি চেক করে দেখো। এজন্য জেসি একটু ভয়ে ভয়ে বিছানার চাদর সরিয়ে নিচে তাকাতেই একদমই চমকে ওঠে, কারণ এখানে তো এমি। আবার এমি বলছে খাটের উপরে কেউ একজন বসে আছে। জেসিও বুঝতে পারছে না সব কি হচ্ছে। তবে জেসি যখনই উপরে তাকায় খাটের উপরে তো কেউই নেই। আর ঠিক তখনই খাটের নিচ থেকে একটি হাত এসে জেসির পা টেনে ধরে। আর পরবর্তী দিন জেসি ঘুম থেকে উঠেই দেখে জেসির পায়ে হাতের ছাপ পড়ে আছে। তার মানে গত রাতে যেগুলো ঘটেছে সেটা বাস্তবে ঘটেছিল। এরপর জেসি এমির রুমে গিয়ে দেখে এমি এখনও ঘুমাচ্ছে। এই জন্য জেসি নিচে এসে রাজীবকে কল করে এবং গত রাতের ঘটনার কথা শেয়ার করে যে আমি বুঝতে পারছি না এগুলো স্বপ্ন ছিল না বাস্তবে ঘটেছে। ঠিক তখনই এমি একটি অ্যাপেল নিয়ে এসে বলে আমাকে অ্যাপেলটি কেটে দাও। এরপর দুই বোনের কথার মাঝে এমি জেসিকে অনুরোধ করে চলো না আজ আমরা মাছ ধরতে যাই। সাথে এমি জেসির কাছে একটি টেডিও আবদার করে। তাই বোনের আবদার রাখতে জেসি এমিকে নিয়ে মাছ ধরতে যায়। সারা দিন ক্যাম্পিং করে, এখানে ওখানে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর তারা বাড়িতে ফিরে আসে। এরপর জেসি এমিকে বলছিল আমি ডিনার তৈরি করছি, তুমি উপরে যাও, ডিনার রেডি হলে আমি ডাকবো। এই জন্য এমি উপরে চলে যায়। আর জেসি ডিনার রেডি করে এমিকে ডাকতে গিয়ে দেখে এমি তখন ওয়াশরুমে। তবে জেসি এমির বেডের উপর এমির ড্রয়িং বুকটি পায়,
যেখানে এমি আজব আজব সব স্কেচ তৈরি করে রেখেছে। তাই জেসি ওই নোটবুকটি নিয়ে যায়। আর এমি যখন ডিনার করতে আসে, জেসি এমিকে এই স্কেচের ব্যাপারে বলে যে এগুলো বানানো বন্ধ করো। কিন্তু এমির কথা এগুলো তার হবি, সে যে কোনো মূল্যে এগুলো তৈরি করবে। আর জেসিও মনে করছে এই সব কিছু তৈরি করার কারণেই এমির সাথে এই ঘটনাগুলো ঘটছে। আর এটা নিয়ে দুই বোনের মধ্যে একটু তর্ক হলে এমি রাগ করে উপরে চলে যায়। আর জেসিও টেবিলের উপরই ঘুমিয়ে পড়ে। সিন চলে যায় সকালে। জেসির ঘুম ভাঙতেই জেসি এমির রুমে এমিকে চেক করতে যায়, কিন্তু সারা ঘরেও এমি নেই। পুরো বাড়িতে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না। জেসি দ্রুত রাজীবকে কল করে বিষয়টি জানায়। রাজীবের কথা কোথায় যাবে। তবে ঠিক তখনই উপর থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তে থাকে। এর জন্য জেসি দোতলার রুমে যায়। আর সেখানে গিয়ে দেখে জেসির পুরো ঘর পানিতে তলিয়ে গেছে। পানির মধ্যে স্কেচগুলো ভাসছে। আর ওয়াশরুমে গিয়ে দেখে এমি বাথটাবের মধ্যে ডুবে আছে। তবে এমি মারা যায়নি। জেসি এমিকে বাথটাব থেকে বের করে ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়ে দেয়। এর মধ্যে রাজীব এসে পড়েছে। জেসি রাজীবকে সব কিছু জানায়। আর এমির রুমে নিয়ে গিয়ে ওই স্কেচগুলো দেখায়, সাথে ওই ড্রয়িং বুকটিও, যে এমি এইসব ড্রয়িং তৈরি করছে। জেসির কথা, এমি আগে কখনোই এমনটা করতো না। দিন দিন ও এইসব তৈরি করছে আর কেমন যেন পাগলের মতো হয়ে যাচ্ছে। এই জন্য রাজীবরা একজন সাইকিয়াট্রিককে ডাকে এবং তাকেও ওই স্কেচগুলো দেখায়, সাথে এমির সাথে যা কিছু ঘটছে সব কিছু শেয়ার করে। কারণ এতদিন তারা শুধুমাত্র এমির ফিজিক্যাল কন্ডিশন নিয়ে চিন্তিত ছিল, এখন মেন্টাল কন্ডিশন নিয়েও চিন্তা করতে হচ্ছে। কিন্তু সাইকিয়াট্রিক আরাধ্যাও বুঝতে পারছে না এগুলো কেন এমি আঁকছে। এমিকে তাহলে এই জিনিসগুলো দেখতে পাচ্ছে, নাকি কেউ এমিকে এই সব কিছু আঁকতে বলছে। তবে আরাধ্যা বলে চিন্তার কোনো কারণ নেই, এমিকে কিছু স্মল ট্রিটমেন্ট দিলেই এমি আবার স্বাভাবিক হয়ে যাবে। এর জন্য আরাধ্যা এমির সাথে একা কথা বলতে চায়। তাই আরাধ্যা এমির রুমে চলে যায়। আর রাজীব ও জেসি রুমের বাইরে অপেক্ষা করছিল। তবে কিছুক্ষণ পরই আরাধ্যা দরজা পেটাতে শুরু করে। আরাধ্যা দরজা খুলে দ্রুত বেরিয়ে হয়ে আসে। আরাধ্যাও প্রায় সেন্সলেস হয়ে যাচ্ছিল। তাই রাজীবরা দ্রুত আরাধ্যাকে নিচের রুমে নিয়ে বসায়। আরাধ্যা বলছিল ও কোনো সাধারণ মেয়ে নয়, ওর আশেপাশে থেকো না, ও যে কোনো কিছু করতে পারে। যত দ্রুত সম্ভব তোমরা এখান থেকে চলে যাও, কোনো ডক্টরই ওর কিছু করতে পারবে না। বলেই আরাধ্যা বের হয়ে যাচ্ছিল। তখনই এমি এসে আরাধ্যাকে বাধা দেয়। এমি বলে কাল তুমি তোমার বাড়ি থেকে বের হবে না, যদি তুমি বের হও তাহলে তুমি জীবিত ফিরতে পারবে না। বলে এমি চলে যায়। আর আরাধ্যাও ভয় পেয়ে দ্রুত বের হয়ে যায়। আরাধ্যার সাথে রাজীবও বের হয়ে যাচ্ছিল। জেসি জানতে চায় তুমি কোথায় যাচ্ছ। রাজীব বলে এই কন্ডিশনে ওনাকে একা যেতে দেওয়া ঠিক হবে না, তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না, তুমি থাকো, আমি আসছি। বলে রাজীব চলে যায়। আর এখান থেকে সিন চলে যায় রাতে। জেসি এমিকে তার রুমে রেখেছে, তবে রাজীব এখনও ফিরেনি। তাই জেসি রাজীবকে কল করে রাজীবও জানায় আমার কার নষ্ট হয়ে গেছে, আমার আসতে একটু সময় লাগবে। আর কথা শেষ করে জেসি লক্ষ্য করে পাশে এমি নেই। সাথে সাথে ইলেকট্রিসিটি চলে যায়। এজন্য জেসি মোম জ্বালিয়ে এমিকে খুঁজতে শুরু করে। সারা ঘরে কোথাও না পেয়ে জেসি এমিকে খুঁজতে বাড়ির বাইরে চলে আসে। এদিকে বিদ্যুৎ যাচ্ছে আর আসছে, বারবার ব্লিং করছে। জেসির হাতের মোমগুলো নিভে গেছে। সুইমিং পুলের দিক থেকে জেসির কানে শব্দ ভেসে আসছিল। এজন্য জেসি হাঁটতে হাঁটতে সুইমিং পুলের সামনে যায়। আর সুইমিং পুলের সামনে গিয়ে দেখে এমি সুইমিং পুলের পানির মধ্যে দাঁড়িয়ে আছে। এই জন্য জেসি সুইমিং পুলের পানিতে নেমে এমির কাছে যায়। আর এমিকে ধরেই দেখে এটা তো এমি নয়, এটা তো একটি ডলের কাটা মাথা। তাই এটা দেখে ভয় পেয়ে জেসি পানি থেকে উঠে যায়। আর তখনই পুলের পানিগুলো ফুটতে থাকে। পুলের পানি কালো রং ধারণ করে। এমিকেও দেখা যায় পুলের পানির মধ্যে ভেসে উঠেছে। আর এমিকে দেখা মাত্রই যখনই জেসি এমির কাছে যাবে ঠিক তখনই জেসি পানির মধ্যে তলিয়ে যায়। সিন চলে যায় এর কিছুক্ষণ পর। জেসির সেন্স ফিরেছে। আর জেসি উঠেই দেখে রাজীব এসেছে। জেসি রাজীবের কাছে সুইমিং পুলের ওই ঘটনার বিষয়গুলো বলছিল। রাজীব তখন এমিকে দেখিয়ে দিয়ে বলে এমি তো তোমার পাশে ঘুমাচ্ছে, আর তুমি ঘুমাচ্ছিলে, তোমার এখন ঘুমের দরকার, তুমি ঘুমাও, আমরা কাল কথা বলবো। সিন চলে যায় পরবর্তী দিন। জেসি রাজীবের সাথে বাইরে বসে কথা বলছে। জেসির কথা যা কিছু ঘটছে এভাবে এখানে থাকা সম্ভব নয়। ঠিক তখনই ইন্সপেক্টর রমেশ আসে। আর রমেশ জানায় গতকাল তাদের বাড়িতে যে সাইকিয়াট্রিক আরাধ্যা এসেছিল, আরাধ্যা আজ সকালে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রমেশ আরাধ্যার কারের একটি সিম্বল দেখায়, যেই সিম্বলটা আপনারা কোথাও দেখেছেন। জেসি লক্ষ্য করে এই সেই সিম্বল যেটা এমি এঁকেছিল। তবে জেসি কিছু বলার আগেই রাজীব ওই ফটোটি নিয়ে বলে আমরা এমন কোনো সিম্বল দেখিনি। এই জন্য রমেশ বলে যায় যদি আপনারা কিছু জানতে পারেন আমাকে জানাবেন, আর আপনারা সাবধানে থাকবেন। বলে রমেশ চলে যায়। রমেশ চলে যাওয়ার পর রাজীব বলছিল সাইকিয়াট্রিক আরাধ্যা এমির বিষয়ে যেটা বলছিল সেটাই হয়তোবা সত্যি। অবশ্য জেসির কথা কেউ হয়তোবা ইন্টেনশনালি এমির সাথে এমনটা করছে। আর একটা বাচ্চার সাথে কেউ এমনটা কেন করবে? রাজীবের কথাও কোনো বাচ্চা মেয়ে নয়,
শুধুমাত্র তুমি এমনটা ভাবছ। তুমি যে দুনিয়ায় পড়ে আছো তার বাইরেও একটা দুনিয়া আছে, তোমার সেই দুনিয়াটাকেও দেখতে হবে। এরপর রাজীব জেসির কাছে 1 কাপ কফি চাইলে জেসি কফি বানাতে কিচেনে চলে যায়। তবে কফি বানানোর সময় জেসির দুর্দান্তে ফ্রিজ খুলতেই ফ্রিজের মধ্যে এমিকে দেখে চিৎকার করে ওঠে, আর চিৎকার শুনে রাজীবও আসে। কিন্তু জেসি যেমনটা বলছে ফ্রিজের মধ্যে তো এমি নেই, তাহলে কি জেসি ভুল দেখেছে? তখনই এমির রুম থেকে শব্দ আসায় রাজীব আর জেসি এমির রুমে চলে যায়। এমি নিজের বিছানায় বসে কাঁদতে কাঁদতে বলছিল, তোমরা আমাকে ভূত মনে করছো, আমাকে দেখে তোমরা ভয় পাচ্ছ। কিন্তু জেসির কথা না রে, এমনটা না। বলতে বলতে জেসি এমির কাছে গিয়েই এমির ভয়ানক একটা চেহারা দেখতে পায়। সাথে সাথে জেসি এবং রাজীব দরজা বন্ধ করে বাইরে চলে আসে। রাজীব বলছিল, আমি কি কোনো ডক্টর ডাকবো? জেসি বলে, কোনো ডক্টরের কাজ হবে না, আমাদের ওঝার কাছে যেতে হবে। এর জন্য রাজীব এমিকে ফ্রান্সিস নামে একজন ওঝার কাছে নিয়ে যায়। আর ফ্রান্সিসকে সব কিছু খুলে বলার পর ফ্রান্সিস জেসিদের সাথে জেসিদের বাড়িতে আসে। ফ্রান্সিস এমিকে দেখেই বুঝতে পারে যে এমির মধ্যে কিছু একটা আছে, আর এমিও ফ্রান্সিসকে দেখে ফ্রান্সিসের উপর আক্রমণ করার চেষ্টা করছিল। তাই ফ্রান্সিস এমিকে খাটের সাথে বেঁধে ফেলে। কিছুক্ষণের মধ্যে এমি শান্ত হয়ে যায়। এরপর ফ্রান্সিস রাজীবকে একটি নোটবুক ধরিয়ে দেয় এবং এই নোটবুকের ফটোগুলো দেখিয়ে বলে, এখানে যা যা আছে ঠিক এই সব কিছু আমার এই ঘরের মধ্যে লাগবে। ফ্রান্সিসের কথা মতো রাজীব ওই সব কিছু অ্যারেঞ্জ করে। ফ্রান্সিস রাজীবকে বলে, আমি যখন আমার প্রক্রিয়া শুরু করব পুরো সময়টা তোমাকে এই বেল বাজাতে হবে। পুরো ঘরের মেঝে এবং চারিদিকে রঙিন মোমবাতি রাখা হচ্ছে, সামনে একটি আয়না পর্দা দিয়ে ঢেকে রাখা। ফ্রান্সিস জেসিকে তার পাশের চেয়ারে বসতে বলে, আর রাজীবকে অন্য চেয়ারে এমিকে বসাতে বলে। কথা মতো রাজীব এমিকে নিয়ে আসে। আর এরপর ফ্রান্সিস যখন তার তন্ত্রমন্ত্র শুরু করবে সাথে সাথে রাজীব জেসির হাত বেঁধে ফেলে। জেসি তখন চিৎকার করে বলছিল, তুমি কি করছো এসব, আমাকে কেন বাঁধছ? রাজীব জেসির মুখও বেঁধে ফেলে। এরপর ফ্রান্সিস জেসিকে বলে, দেখো জেসি, তুমি এমিকে যেটা ভাবছ এমি সেটা নয়। তুমি যে বডি দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণই মিথ্যা। ভালো করে তাকিয়ে দেখো, ও এমি না। ফ্রান্সিস জেসির কপালে হাত রেখে মন্ত্র পড়তে শুরু করে। এরপর জেসিকে বলে, এখন তুমি ভালো করে লক্ষ্য করো। আর এরপরই দেখা যায় এতক্ষণ আমরা যে এমিকে দেখেছি সে তো এমি নয়, এটা তো জেসি। ফ্রান্সিস জেসিকে বলে, দেখো, এটা তোমার বডি নয়, তুমি অন্যের বডি কবজা করেছ। এদিকে রাজীব আয়না থেকে পর্দা সরিয়ে দেয়। ফ্রান্সিস বলে, এবার আয়নাতে দেখো তুমি কার শরীর দখল করেছ। সাথে ফ্রান্সিস জেসিকে একটি কাচের জারের মধ্যে দেখতে বলে যে এখানে তুমি দেখো তোমার সাথে কি হয়েছে। আর এখানে দেখা যায় জেসি একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তার মানে জেসির আত্মা এই বডিটি দখল করেছে। কনফিউজড হবেন না, আমি আস্তে আস্তে সবকিছু বুঝিয়ে বলবো। আর এরপরই জেসির আসল চেহারা দেখা যায়। ফ্রান্সিস জেসিকে বলছিল, এই শরীরটা ছেড়ে দাও, তুমি চলে যাও। কিন্তু জেসির আত্মা কিছুতেই যাবে না। এই জন্য ফ্রান্সিস তন্ত্রমন্ত্র করে এই বডি থেকে জেসির আত্মাকে বের করে ফেলে। এখান থেকে সিন প্রেজেন্টে। টিভিতে এই ঘটনা দেখার পর শালিনীরা এখন বুঝতেই পারছে না আসলে কি ঘটেছিল আর এটা কিভাবে সম্ভব। কারণ এখানে দেখা যাচ্ছিল এমির মধ্যে আত্মা রয়েছে, অথচ ফ্রান্সিস বলছে জেসির মধ্যে আত্মা রয়েছে। আবার অ্যাক্সিডেন্টেই বা কে মারা গেল? মানে যে কার অ্যাক্সিডেন্টটি দেখানো হয়েছে সেখানে যে হাত দেখা গিয়েছিল সে অ্যাক্সিডেন্টটা কার ছিল? আবার জেসির সামনে জেসির মতো দেখতে যে বসেছিল সেই বাকে? আর এমির সাথে কি হয়েছিল? এই প্রশ্ন যেমন শালিনীদের মধ্যেও তেমনি আমাদের মধ্যেও। তবে এর উত্তর শুধু জেসিই দিতে পারে। এই জন্য শালিনী জেসির উদ্দেশ্যে বলছিল, আমাদের পুরো ঘটনা জানতে হবে, এমির সাথে কি হয়েছিল আমাদেরকে বলো। ঠিক তখনই সামিরা তার পিঠে কিছু একটা অনুভব করছিল। আর শালিনীরাও চেক করে দেখে সামিরার পিঠে রক্ত দিয়ে লেখা রয়েছে আই ডোন্ট নো। তার মানে এমির সাথে কি হয়েছে সেটা জেসি বলতে পারছে না। তাহলে এমির সাথে কি হয়েছিল সেটা এখন কিভাবে জানা যাবে? সামিরা তখন বলে, তোমাদের মনে আছে জেসি তার নোটবুকের মধ্যে রাজীবের নম্বর লিখে রেখেছিল যেটা তার ড্রয়ারে ছিল? সাথে সাথে সবাই জেসির রুমের ড্রয়ার চেক করে, আর ওই ড্রয়ারের মধ্যে নোটবুকে থাকা রাজীবের নম্বরটিও পাওয়া যায়। কিন্তু রাজীবের নম্বরটি বন্ধ। নোটবুকের মধ্যে ইন্সপেক্টর রমেশের কার্ডও পাওয়া যায়। তাই শালিনী ইন্সপেক্টর রমেশকে কল করে এবং এই বাড়ির সম্পর্কে জানতে চায়। রমেশ জানতে চায় তোমরা এখন কোথায়। শালিনী বলে, আমরা ইনভেস্টিগেশন করতেই বাড়িতে এসেছি। রমেশ বলে, তোমরা কি বাঁচতে চাও না? যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। শালিনীদের কথা দেখুন স্যার, আমরা প্রফেশনাল, আপনি আমাদের সাথে একটু দেখা করুন, আমাদের কিছু ইনফরমেশন দরকার। অবশ্য রমেশ রাজি হয়। এদিকে জোর ওয়াশরুমে যেতে হবে, তাই সামিরা জোকে ওয়াশরুমে নিয়ে যায়। সিন চলে যায় কিছুক্ষণ পর। রমেশ এসেছে, এদিকে সামিরা আর জো এসেছে। সামিরা এসেই শালিনীর পাশে বসে। এরপর শালিনী জেসি এবং এমির ওই ফুটেজের বিষয়টি বলে এবং জানতে চায় ওদের সাথে কি হয়েছিল। সবকিছু শোনার পর রমেশ শুধু বলে, আমি এক শর্তে তোমাদেরকে পুরো স্টোরিটি বলতে পারি, তোমাদের কথা দিতে হবে, তোমাদের এখান থেকে চলে যেতে হবে। শালিনীও রাজি হয়। আর এরপরই
রমেশ পুরো স্টোরি বলতে শুরু করে। সিন চলে যায় ওই ঘটনার পরবর্তী দিন। জেসির জ্ঞান ফিরেছে, আর জেসির সামনে ডক্টর আরাধ্যা বসে আছে। এখানে আমরা তাদের কথা জানতে পারি এতক্ষণ আমরা যাকে জেসি বলে জেনে এসেছি সে আসলে জেসি নয়, তার আসল নাম শ্রুতি। আর শ্রুতি ডক্টর আরাধ্যা, ফ্রান্সিস, ইন্সপেক্টর রমেশ, এমনকি রাজীব কাউকে সে চিনতে পারছে না। সাথে আমরা এটাও জানতে পারি শ্রুতির একটি যমজ বোন আছে যার নাম আমৃতা। আর এই সে আমৃতা যাকে আমরা শ্রুতির ঠিক অপোজিট সাইডে দেখেছিলাম। তার মানে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রান্সিস যখন এক্সোরসিজমের প্রক্রিয়া করছিল তখন সেখানে শ্রুতি আর আমৃতা ছিল, কিন্তু শ্রুতির সাথে এক্স্যাক্টলি কি ঘটেছে শ্রুতি কিছুই মনে করতে পারছে না। এর জন্য সবাই শ্রুতিকে সবকিছু বলার সিদ্ধান্ত নেয়। ফ্রান্সিস আর রাজীব চলে যায়, আর রমেশ শ্রুতির কাছে জানতে চায় জানুয়ারি 24 তারিখ সকালে তুমি কোথায় ছিলে। তবে শ্রুতির কথায় জানা যায় শ্রুতির সাথে এতদিন যা কিছু ঘটেছে শ্রুতির যেহেতু কিছুই মনে নেই, তাই শ্রুতি ভাবছে আজই জানুয়ারি 24 তারিখ। তবে 24 তারিখ সকালে শ্রুতিদের সাথে কি ঘটেছিল সেটা জানতে আমাদের 26 তারিখ সকালে যেতে হবে। প্রতিদিনের মতোই রমেশ থানায় এসেছে, আর থানায় এসে জানতে পারে কনস্টেবল একজন ব্যাগ চোরকে ধরতে পেরে তাকে পেটাচ্ছে। আবার এদিকে দুদিন আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের ভিকটিমদের ব্যাগও তাদের কাছে আছে, যার অ্যাড্রেস ভিক্টোরিয়া হাউস। আবার জেসিদের যে ব্যাগটি তারা পেয়েছে তারাও অ্যাড্রেস দিয়েছে ভিক্টোরিয়া হাউস। এই জন্য রমেশের একটু সন্দেহ হয়। রমেশ 24 তারিখ সকালে অ্যাক্সিডেন্টের এফআইআর আর জেসির ব্যাগের এফআইআর দুইটাই চেক করে। এখানে সে স্পষ্ট দেখতে পায় দুইটি ঠিকানায় ভিক্টোরিয়া হাউস, আবার দুটিতেই জেসির নাম মেনশন করা। অ্যাক্সিডেন্টের এফআইআর বলছে 24 তারিখ সকাল 6টার সময় জেসি এবং অ্যামি নামের দুই বোন রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আবার সেকেন্ড এফআইআর বলছে ওই একই দিন সকাল 8:30টার সময় জেসি এবং অ্যামি নামের দুই বোন তাদের ব্যাগ চুরির কমপ্লেন করেছে। জেসি এবং অ্যামি যদি সকাল 6টায় অ্যাক্সিডেন্টে মারা যাবে তাহলে 8:30টায় তারা কিভাবে ব্যাগ চুরির কমপ্লেন করে। রমেশ এফআইআরে লক্ষ্য করে রাজীব নামে কেউ একজন জেসি এবং অ্যামির বডি কালেক্ট করে নিয়ে গিয়েছিল, আর কনস্টেবলও জানা রাজীব হচ্ছে ওদের বন্ধু। তবে এই শহরে বা ওই বাড়িতে জেসি এবং অ্যামি ছাড়া আর কেউ বসবাসও করতো না, বা তাদের কোনো আত্মীয় স্বজনও নেই। আর অ্যাক্সিডেন্টের পর থেকে জেসির ওই ব্যাগটি থানাতেই পড়েছিল, তাই রমেশ নিজেই ওই ব্যাগটি দিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তবে রমেশ যখন ওই ব্যাগটি নিয়ে যাচ্ছিল তখন রমেশ চিন্তা করে যে ব্যাগটি তারা চোরের থেকে পেয়েছে সেও তো জেসির নামে ওই একই ঠিকানায় কমপ্লেন দিয়েছে, তাই রমেশ ওই ব্যাগটিও সাথে নিয়ে যায়। আর ভিক্টোরিয়া হাউসে জেসি এবং অ্যামির জায়গায় শ্রুতি এবং আমৃতাকে যমজ দেখে চমকে ওঠে, কারণ এরা তো এখানে থাকার কথা নয়। এরপর রমেশ শ্রুতিকে তার হারিয়ে যাওয়া ব্যাগটি দিলে শ্রুতি তারই আইডি কার্ড দেখিয়ে রমেশকে বলছিল এটা তো আমার আইডি কার্ড না, আপনি অন্যজনের ব্যাগ আমাকে দিয়েছেন। রমেশ তো পুরো তাজ্জব বনে যায়। তবে রমেশ একটু চালাকি করে শ্রুতিকে জেসির ব্যাগটি দেয়া মাত্রই শ্রুতি জেসির আইডি কার্ড দেখিয়ে বলে এটাই তো আমার। আর এখানেই রমেশের খটকাটা লাগে যে শ্রুতি নিজেকে জেসি ভাবছে। আর এরপর রমেশ যখন বের হয়ে যাচ্ছিল আমৃতা রমেশের কাছে হেল্প চাইছে, আর এই জন্য মূলত রমেশ শ্রুতির কাছে তার আইডি কার্ড দিয়ে এসেছিল। রমেশ এখান থেকে ফিরেই রাজীবকে কল করে, আর রাজীবের কাছে জানতে পারে জেসি এবং অ্যামি মারা যাওয়ার পর ওই বাড়িতে কেউই থাকে না, এমনকি ওই বাড়ি থেকে জেসি নামে রাজীবকেও কল করা হয়েছিল। তবে ওই রাতেই আমৃতা রাজীবকে কল করে, আর রাজীব রমেশকে জানালেই রাজীব আর রমেশ মিলে আমৃতার সাথে দেখা করে। আর আমৃতা তাদেরকে জানায় যে আমার বোন শ্রুতি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে, সে নিজেকে জেসি আর আমাকে অ্যামি বলছে। আবার আমি একজন সুস্থ মানুষ, কিন্তু ও ভাবছে আমার মানসিক সমস্যা আছে। আর 24 তারিখ সকালে শ্রুতি যখন আমৃতাকে এই বাড়িতে নিয়ে এসেছিল তখন থেকেই আমৃতা এই বিষয়গুলো নোটিস করতে শুরু করে। আর আমৃতার কাছে এটাও জানা যায় ওই দিন তার হায়দ্রাবাদ থেকে আসছিল। রমেশ জানতে চায় আসার সময় তুমি শ্রুতির বিহেভিয়ারে কোনো আনইউজুয়াল কিছু লক্ষ্য করেছিলে। আমৃতা তখন জানায় আমরা যখন আসছিলাম রাস্তা ফাঁকাই ছিল, কিন্তু হঠাৎ করে শ্রুতি কার ব্রেক করে, মনে হচ্ছিল ওর যেন ব্ল্যাক আউট হয়েছে। রমেশ জানতে চায় এটা কোন জায়গায় হয়েছিল আর ঠিক কোন সময় হয়েছিল। আমৃতা জানায় হোর্সলি হিলের পাশেই হাইওয়েতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই কারটিকে ক্রস করে যাওয়ার পরই হয়েছিল, আর ঘটনাটা অ্যারাউন্ড 6টার দিকে হয়েছে। আমৃতার থেকে এটা জানার পর রমেশ রাজীবের কাছে জানতে চায় গতকাল জেসির নামে শ্রুতি তোমাকে কল করে কি বলেছিল। রাজীব জানায় এমিকে ডক্টর দেখানোর বিষয়ে কথা বলেছিল। আর এখানে রাজীবের কথা এটাও জানা যায় অ্যাক্সিডেন্টের ঠিক পরবর্তী দিনই, যেদিন অ্যাক্সিডেন্ট ঘটেছিল পরবর্তী দিনই জেসির অ্যামিকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল। আর এই সব কিছু জানার পর রমেশ বলে শ্রুতির মধ্যে জেসির আত্মা ঢুকেছে, কারণ 24 তারিখ সকাল 6টার সময় জেসি আর অ্যামি যখন ফিরছিল তখন কার অ্যাক্সিডেন্টে জেসি আর অ্যামির মৃত্যু হয়। আর ঠিক এরপরই শ্রুতি এবং আমৃতা কার নিয়ে ওই দিক দিয়ে যাচ্ছিল, আর ওই কারটি ক্রস করার সময় জেসির আত্মা
শ্রুতির মধ্যে ঢুকে যায়। কিন্তু সমস্যা হচ্ছে জেসি যে মারা গেছে সেটা জেসি বুঝতে পারছে না। জেসি ভাবছে সে এখনও জীবিত, আর আমৃতাকে তার ছোট বোন এমি ভাবছে। আর এটা যেহেতু জেসির বাড়ি, এই জন্য শ্রুতি আমৃতাকে এই বাড়িতে নিয়ে এসেছিল। আর রাজীবই ছিল সবচেয়ে কাছের বন্ধু, তাই ওই রাতে রাজীবকে কল করেছিল। শ্রুতির মধ্যে যেহেতু জেসির আত্মা ছিল, তাই অন্যদের চোখে আমৃতা স্বাভাবিক থাকলেও জেসি আমৃতার মধ্যে এমিকে দেখত। তবে এই সব কিছু জানার পর রাজীব রমেশের কাছে এর সমাধান জানতে চায়। রমেশ বলে, দেখো, আমি পুলিশের চাকরি নেওয়ার আগে একজন প্যারাসাইকোলজিস্ট ছিলাম, তাই সহজে আমি সব কিছু বুঝতে পেরেছি। তবে এর সমাধানের জন্য রমেশ ফ্রান্সিসের সাথে দেখা করতে বলে। এদিকে আবার জেসির জগিং শেষ করে ফিরে আসার সময় হয়ে গেছে, তাই তারা চলে যায়। আর এর পরবর্তী দিন জেসি আবার জগিংয়ে বের হলে রাজীবরা ফ্রান্সিসকে নিয়ে আসে। আর ফ্রান্সিসও সব কিছু জানার পর রাজীবের কাছে জানতে চায় জেসি কি ঈশ্বরে বা আত্মায় বিশ্বাসী। রাজীব বলে ও এসবে বিশ্বাস করে না। ফ্রান্সিস বলে, তাহলে আমাদের কাজটা খুবই কমপ্লিকেটেড হয়ে গেল। জেসির হাত থেকে শ্রুতিকে বাঁচাতে আমাদের এখন 3টি পদক্ষেপ নিতে হবে। প্রথমে আমাদের জেসিকে বিশ্বাস করাতে হবে যে আত্মা আছে, আর যখন সে এটা বিশ্বাস করবে তখন আমাদের তাকে এটাও বিশ্বাস করাতে হবে যে সে নিজেই একটা আত্মা। আর এটা করতে পারলেই শ্রুতির বডি থেকে জেসির আত্মাকে বের করা সম্ভব। তাই জেসিকে এখন আত্মার এক্সিস্টেন্স বোঝানোর জন্য জেসির আত্মা যে ইলিউশনের মধ্যে আছে তাকে সেখান থেকে বের করে আনতে নকল এক ইলিউশন তৈরি করতে হবে। আর এরপর সবাই মিলে একটা প্ল্যান সাজায়। পরবর্তী দিনে তারা ডক্টরের কাছে যায়, আর ডক্টর মূলত তাদের প্ল্যানের অংশই ছিল। এরপর থেকে এমি আর জেসির সাথে যা যা ঘটছিল এই সব কিছুই মূলত সেট আপ করা ছিল। মানে জেসির আত্মাকে আত্মার এক্সিস্টেন্স বোঝানোর জন্য এই সব কিছু ঘটানো হয়েছিল। আমি আবারও বলছি, এমির সাথে ভৌতিক যে বিষয়গুলো ঘটেছিল সেই সব কিছুই ছিল তাদের সেট আপ করা। কিন্তু এই বিষয়ে শ্রুতির ভিতরে থাকা জেসি কিছুই জানত না, কারণ জেসি তো নিজেই জানে না সে মারা গেছে, সে একটা আত্মা। আর এমিকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছিল এই সব কিছু দেখার পর জেসি একসময় বিশ্বাস করতে বাধ্য হয় আত্মার উপস্থিতি আছে। এই জন্যই মূলত সে রাজীবকে বলেছিল আমাদের একজন ওঝার কাছে যেতে হবে। আর এভাবেই তারা প্ল্যান করে শ্রুতির ভিতর থেকে জেসির আত্মাটাকে বের করতে পেরেছিল। আর এই বিষয়ে জেসির আত্মা কিছুই জানত না। সিন প্রেজেন্টে সব কিছু জানানোর পর রমেশ শালিনীদের এখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু শালিনীরা যখন বের হবে তখন তারা খেয়াল করে এখানে সামিরা নেই। সামিরাকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রমেশ জানতে চায় কোন সামিরা, কার কথা বলছ? শালিনীরা বলে এই বাড়ির মালিক আমাদের পাশেই তো বসেছিল। কিন্তু রমেশের কথা কার কথা বলছ? এখানে তো তোমরা 4 জনই ছিলে, আমি তো অন্য কাউকে দেখতে পাইনি। ঠিক তখনই পিছের রুম থেকে একটি শব্দ হয়, আর তারা ওই ঘরে গিয়ে দেখে দেয়ালে থাকা ফটোটি পড়ে গেছে। রমেশ তখন ওই ফটোটি দেখিয়ে শালিনীদের কাছে জানতে চায় তোমরা কি এই সামিরার কথা বলছো? আর এই ফটোটা দেখার পর শালিনীদের বুকটা যেন কেঁপে ওঠে, কারণ ফটোতে থাকা এই মেয়েটি তো তাদের সাথে ছিল। এটাই জেসি আর এমির ফটো। তার মানে শালিনীরা এতক্ষণ যাকে সামিরা বলে ভাবছিল সেটা জেসির আত্মা ছিল। রমেশ দ্রুত সবাইকে এখান থেকে বের হয়ে যেতে বলছিল, কিন্তু শালিনীর কথা, ও তো এতক্ষণ আমাদের সাথেই ছিল, ও কেন আমাদের ক্ষতি করতে যাবে? ও তো এতক্ষণ আমাদের কোনো ক্ষতি করেনি। রমেশ তখন বলে এই বাড়ি সম্পর্কে মানুষ যেটা বলে সেটা সত্যি, কারণ এই বাড়িতে একবার যারা প্রবেশ করেছে তারা আর ফিরে যেতে পারেনি। আর এদের মধ্যে 80% মেয়ে, আর 80% যেহেতু মেয়ে, তার মানে জেসির আত্মা এতদিন পর্যন্ত ওই একই হ্যালুসিনেশনের মধ্যেই ছিল। তাই যখনই কোনো মেয়েকে দেখেছে তাকেই তার ছোট বোন এমি বলে ভেবেছে। আর এরপরই তারা সবাই বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু লিভিং রুমে আসা মাত্রই সব কিছু ভাঙচুর শুরু হয়। আশেপাশে সব কিছু এদিক ওদিক ছুটে পড়ছে। আর এসব শুরু হওয়া মাত্রই রমেশরা বাড়ি থেকে বের হয়ে আসে। তবে রমেশরা 3 জন ছেলে বের হতে পারলেও শালিনী আর জো ভিতরে রয়ে গেছে। শালিনীরা 2 জন আর বের হতে পারেনি। এই জন্য আভিরা শালিনীদেরকে উদ্ধার করতে আবারও ঘরের মধ্যে প্রবেশ করে, আর গিয়ে দেখে লিভিং রুমের মধ্যে ওদের ব্যাগ পড়ে আছে। উপরের ঘর থেকে শব্দ ভেসে আসছিল, তাই আভিরা উপরের ঘরে যায়, আর দরজা খুলে দেখে জো খাটের উপর বসে আছে, আর শালিনী জোর কোলে মাথা রেখে কান্না করছে। আর এরপর আমরা এটাও বুঝতে পারি জোর মধ্যে জেসির আত্মা প্রবেশ করেছে, আর শালিনীকে জেসি এমি ভাবছে। তবে আভিরা এটা বুঝতে পেরেই শালিনীকে যখনই উদ্ধার করার চেষ্টা করছিল ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে যায়, আর অন্ধকারের সুযোগে জেসি শালিনীকে অন্য রুমে রেখে আসে। এরপর ইলেকট্রিসিটি ফিরে আসলে জোর মধ্যে থাকা জেসির আত্মা পাশের গ্লাসে ইশারা করে দেখায় হয় তোমরা চলে যাও নয় মরো। আবার নিচে ফ্রিজের মধ্যে শব্দ হচ্ছিল। ফ্রিজ খুলতেও দেখা যায় ফ্রিজের মধ্যে একই কথা লেখা। এরপর তারা শব্দ পেয়ে লিভিং রুমে আসে, আর তখনই রমেশের মাথার উপর থেকে রক্তের ফোঁটা পড়ছিল। সাথে সাথে তারা দোতলায়
এমি রুমে চলে যায় আর সেখানে গিয়ে দেখে শালিনী রক্তাক্ত অবস্থায় বেডের উপর বসে আছে। আর আবিরা শালিনীর কাছে যেতেই জো বাথটাবে থাকা রক্তের ভিতর থেকে উঠে আসে আর এক পলকের মধ্যেই দুজনই উধাও হয়ে যায়। রমেশরা ভয় পেয়ে ওই রুম থেকে বের হয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু যখনই তারা ওই রুম থেকে বের হয়ে আসে তখনই আবিকে হ্যাচকা টানে ওই রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপর রমেশ মজুকে নিয়ে নিচে আসতে হঠাৎ করে মজু উধাও হয়ে যায়। রমেশও বুঝতে পারছে তার সাথে একই ঘটনা ঘটতে যাচ্ছে, তাই রমেশ দ্রুত বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেই দরজার কাছেই যাচ্ছে সেই দরজায় বন্ধ হয়ে যাচ্ছে। একসময় রমেশ লক্ষ্য করে রমেশের পিছে জো দাঁড়িয়ে আছে, আর এরপর হঠাৎ করে রমেশ উধাও হয়ে যায়। আর এরপরই আমাদের জেসির আত্মাকে দেখানো হয় সিঁড়ির উপর একটি চেয়ার পেতে বসে চুল নাড়ছে। মূলত জেসির আত্মা এতদিন পর্যন্ত জানতই না সে মারা গেছে, তবে রমেশের মুখে সবকিছু জানার পর জেসির আত্মা স্পষ্ট বুঝতে পারছে সে মারা গেছে। আর রমেশ রায় প্ল্যান করে জেসির আত্মাকে শ্রুতির বডি থেকে বের করেছে। এরপর থেকে জেসির আত্মা আর কারোর বডি দখল করতে পারেনি, কিন্তু যখনই এই বাড়িতে কোনো মেয়ে এসেছে জেসির আত্মা ওই মেয়েটিকে তার ছোট বোন অ্যামি ভেবে তার কাছে রেখে দিয়েছে। আর এজন্যই যেই নারী একবার এই বাড়িতে প্রবেশ করেছে সে আর কখনোই ফিরে যেতে পারেনি। আমি আশা করি আমি আপনাদেরকে পুরো মুভিটি ভালো করে বোঝাতে পেরেছি। বলিউডের অনেক হরর মুভি আছে, যেসব হরর মুভি দেখলে ভয় তো দূরের কথা আমাদের হাসি পায়, কিন্তু এই মুভিতে ডিফারেন্ট কিছু দেখানো হচ্ছে। মুভির একদিকে যেমন হরর সাইড দেখানো হচ্ছে, অন্যদিকে সাইকোলজিক্যাল এক থ্রিলার দেখানো হচ্ছে। তবে আপনার কাছে এই দুটার কম্বিনেশন কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।